তো আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম রেজিস্ট্রেশন করাতে স্বাস্থ্যসাথী কার্ড থাকা কিন্তু বাধ্যতামূলক। অর্থাৎ যে মহিলার নামে স্বাস্থ্যসাথী কার্ড আছে শুধুমাত্র সেই মহিলারাই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবে। তো এবার কথা হলো, যেসব মহিলাদের বয়স 25 বছরের নিচে আর বিধবা, তারা কোন প্রকল্পে আবেদন করবে? কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে গেলে বয়স কিন্তু 25 বছরের ঊর্ধ্বে এবং 60 বছরের মধ্যে হতে হবে। কিন্তু যেসব মহিলারা বিধবা হয়েছেন এবং তাদের বয়স এখনও 25 বছর হয়নি, তারা কোন প্রকল্পে আবেদন করলে প্রত্যেক মাসে 1000 টাকা ভাতা পাবে? আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো যে 18 বছরের ঊর্ধ্বে বিধবা মহিলারা কোন প্রকল্পের ফর্ম ফিল আপ করলে বিধবা ভাতা পাবে। তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো চলুন শুরু করি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা এই ফর্মের লিঙ্কটা পেয়ে যাবেন। তো এই ফর্মটা ফিল আপ করে স্থানীয় বিডিও অফিসে বা দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু আপনারা জমা করলেই 18 বছরের ঊর্ধ্বে যে মহিলারা আছেন অর্থাৎ বিধবা মহিলা, তারা কিন্তু 1000 টাকা মাসিক ভাতা পাবে। তো এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর। তো এই একটা ফর্ম দিয়ে কিন্তু আপনারা বার্ধক্য ভাতা অর্থাৎ বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং অক্ষমতা ভাতা অর্থাৎ প্রতিবন্ধী ভাতার জন্য কিন্তু আবেদন করতে পারবেন। এই একটা ফর্ম দিয়ে কিন্তু আপনারা 3টে প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তো যারা বয়স্ক ভাতার জন্য আবেদন করবেন তারাও কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবেন, যারা বিধবা ভাতার জন্য আবেদন করবেন তারাও কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবেন, বা যারা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করবেন তারাও কিন্তু এই ফর্মটা ফিল আপ করে স্থানীয় বিডিও অফিসে বা দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু জমা করতে পারেন। তো ভিডিও সমস্ত কিছু বলবো এবং কি কোন কোন ডকুমেন্ট আপনাদের লাগবে সেটাও আমি বিস্তারিত বলবো। তার আগে আমরা দেখে নিই যে ফর্ম ফিল আপ কীভাবে করবো। তো এখানে দেখুন প্রথমে লেখা আছে 1 নম্বরে কি আছে, আবেদন বা আবেদনকারিনীর নাম। তো এখানে আবেদনকারিনীর হবে। তো প্রথমে আপনারা এখানে টিক করবেন, একটা আবেদনকারিনীর উপরে একটা টিক দেবেন। টিক দেওয়ার পর যে মহিলার নামে অ্যাপ্লিকেশন করছেন অর্থাৎ 18 বছরের ঊর্ধ্বে বিধবা মহিলার নামে অ্যাপ্লিকেশন করছেন সেই মহিলার নামটা এখানে লিখে দেবেন বাংলায়, ঠিক আছে। তারপর দ্বিতীয় নম্বর আছে পিতা বা স্বামীর নাম। তো এখানে স্বামী হবে, তো আপনার স্বামীর ওপরে একটা টিক দেবেন। টিক দেওয়ার পর সেই মহিলার যে স্বামী ছিল যিনি মারা গেছেন সেই স্বামীর নামটি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখুন খ নম্বরে কী আছে, স্বামীর মৃত্যুর তারিখ, ঠিক আছে। তো স্বামীর মৃত্যুর যে তারিখটা অর্থাৎ ডেথ সার্টিফিকেট দেখে, স্বামীর যে ডেথ সার্টিফিকেট সেই সার্টিফিকেট দেখে আপনারা সেই স্বামীর মৃত্যুর তারিখটা এখানে বসিয়ে দেবেন। 01/01/2001 এরকম একটা তারিখ আপনারা দিয়ে দেবেন এখানে। দিয়ে দেওয়ার পর গ নম্বরে কী আছে, মৃত্যুর সময় আবেদনকারিনীর বয়স, ঠিক আছে। তো এটা ভালো করে বুঝবেন যে মৃত্যুর সময় আবেদনকারিনীর বয়স অর্থাৎ স্বামী যে মারা গেছে সেই সময় আবেদনকারিনীর বয়স কত ছিল, অর্থাৎ যে মহিলা অ্যাপ্লিকেশন করছে স্বামীর মৃত্যুর সময় সেই মহিলার বয়স কত ছিল। এখানে কিন্তু মহিলার বয়স হবে, স্বামীর বয়স নয়, ঠিক আছে। স্বামীর মৃত্যুর সময় সেই মহিলার বয়স কত ছিল সেটা কিন্তু আপনাকে লিখতে হবে এখানে। তারপর 3 নম্বর আছে জাতিগত সম্প্রদায় অর্থাৎ তপশিলি জাতি বা উপজাতি বা সংখ্যালঘু, সেটা আপনারা লিখে দেবেন কোন জাতিতে পড়ছেন সেটা কিন্তু আপনাদের লিখে দিতে হবে, SC ST বা OBC, ঠিক আছে। লিখে দেওয়ার পর এখানে 4 নম্বরে কী আছে, আবেদনকারী বা আবেদনকারিনীর বর্তমান ঠিকানা পিনকোড সহ, ঠিক আছে। তো যে মহিলা আবেদন করছে তার বর্তমান যে ঠিকানায় থাকে অর্থাৎ শ্বশুরবাড়ি হোক বা বাপের বাড়ি হোক সেই ঠিকানাটা কিন্তু পিনকোড সহ অর্থাৎ ভিলেজ প্লাস পোস্ট অফিস দিয়ে আপনার ঠিকানা লিখবেন। ঠিকানা লেখার পর পিনকোড লিখবেন, পিনকোড লেখার পর এখানে থানা লিখে দেবেন, ফুল অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন, ঠিক আছে। লিখে দেওয়ার পর এখানে 5 নম্বরে কী আছে, নিকটবর্তী পরিস্থিত স্থান, ঠিক আছে। নিকটবর্তী পরিস্থিত স্থান মানে ল্যান্ডমার্ক। তো আপনার এলাকার যে নামটা, যে জায়গাটা পপুলার অর্থাৎ কোনো মন্দির হতে পারে বা কোনো মসজিদ হতে পারে বা কোনো স্কুল হতে পারে বা কোনো টাওয়ার হতে পারে, সেই জায়গাটা এখানে লিখে দেবেন যেটাকে বলে ল্যান্ডমার্ক। তো সেই ল্যান্ডমার্কটা এখানে লিখে দেবেন। তো লিখে দেওয়ার পর আমরা নিচের দিকে আসবো। তো তারপর আছে 6 নম্বর আছে দরখাস্ত করার সময় বয়স, অর্থাৎ যে মহিলা দরখাস্ত করছে অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডিও অফিসে যে দরখাস্ত করবে সেই সময় সেই মহিলার বয়স কত হয়েছে সেটা কিন্তু লিখতে হবে সংখ্যায়, ঠিক আছে। এখানে 18 বছর হতে পারে বা 20 বছর হতে পারে বা 21 বছর হতে পারে বা 22 বছর হতে পারে, সেটা আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পর খ নম্বরে কী আছে, বয়সের প্রমাণ হিসাবে যে দলিল বা দাখিল করবেন অর্থাৎ বয়সের প্রমাণপত্র হিসাবে, মহিলার বয়সের প্রমাণপত্র হিসাবে আপনাকে কোন কোন ডকুমেন্ট দিতে হবে, যে এই যে ডকুমেন্ট এগুলোর মধ্যে কিন্তু যে কোনো একটা দিলেই হবে। তো এখানে আছে বার্থ সার্টিফিকেট, যদি আপনার বার্থ সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট দেবেন, যদি ঠিকুজি গোষ্ঠী থাকে সেক্ষেত্রে ঠিকুজি গোষ্ঠী দেবেন, যদি জন্মপত্রিকা অর্থাৎ জন্মপত্রিকা থাকে সেক্ষেত্রে জন্মপত্রিকা দেবেন, বিদ্যালয় মধ্যশিক্ষা পর্ষদ কলেজ প্রভৃতি সার্টিফিকেট অর্থাৎ বিদ্যালয়ের সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এখানে লিখে দিতে পারেন, যে অর্থাৎ যে ডকুমেন্ট আপনারা দেবেন এখানে সেই ডকুমেন্টটা কিন্তু লিখে দেবেন। যদি বার্থ সার্টিফিকেট দেন সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট লিখবেন, ঠিকুজি গোষ্ঠী দেন সেক্ষেত্রে ঠিকুজি গোষ্ঠী লিখবেন, যদি জন্মপত্রিকা দেন সেক্ষেত্রে জন্মপত্রিকা লিখবেন, যদি স্কুল বা বিদ্যালয়ের সার্টিফিকেট দেন সেক্ষেত্রে স্কুল বা বিদ্যালয়ের সার্টিফিকেট লিখবেন, যদি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের কোনো ডকুমেন্ট দেন সেক্ষেত্রে এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর 7 নম্বরে কী আছে, বর্তমান পেশা ও আয়। তো যে মহিলা আবেদন করছে সেই মহিলা যদি বর্তমানে কোনো রকম কাজ করে থাকে বা সেই কাজের থেকে কত টাকা আয় হয় সেটা কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে।
ধরুন আপনি বর্তমানে একটি বাড়িতে পরিযায়ী কাজ করছেন বা কোনো একটি হাতের কাজ করছেন, সেক্ষেত্রে এখানে লিখে দেবেন হস্তশিল্প, আর এখানে আপনার বর্তমান মাসিক আয় কত আছে সেটা কিন্তু আপনারা লিখে দেবেন, এবং তার সাথে কিন্তু আপনাদের পঞ্চায়েত থেকে একটা ইনকাম সার্টিফিকেট তুলতে হবে, ঠিক আছে। সেটা জেরক্সও কিন্তু এই ফর্মের সাথে দিতে হবে, সঙ্গে কাস্ট সার্টিফিকেটের জেরক্স যদি দেন আপনারা, সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের জেরক্স দিতে হবে, বার্থ সার্টিফিকেট, বিদ্যালয়ের সার্টিফিকেট যেটা আপনারা দেন, অর্থাৎ বয়সের প্রমাণপত্র হিসাবে যে ডকুমেন্ট দেবেন সেই ডকুমেন্টটা কিন্তু জেরক্স লাগবে। তারপর 8 নম্বরে কি আছে, পূর্বে কোনো পেশা থাকলে তার বিবরণ, অর্থাৎ স্বামী মারা যাওয়ার আগে বা স্বামী মারা যাওয়ার সময় যদি কোনো কাজ করতেন সেই মহিলা, সেই কী কাজ করতেন সেটা কিন্তু লিখতে হবে এখানে, ঠিক আছে। তো এই যে এই বর্তমান পেশা যেখানে লিখলেন, তারপরে লিখতে হবে বর্তমান যে কাজটি করছেন তার আগে আপনি কোন কাজটি করতেন সেটি লিখতে হবে, এবং তার বিবরণ কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পর 9 নম্বরে কী আছে, শারীরিক অক্ষম হলে তার বিবরণ। তো শারীরিক অক্ষম মানে শারীরিক প্রতিবন্ধী, যদি আপনারা প্রতিবন্ধী হন সেক্ষেত্রে প্রতিবন্ধী সার্টিফিকেট লাগবে। তো সেখানে কিন্তু লিখতে হবে যে আপনি কোন প্রকার প্রতিবন্ধী, যদি আপনার হাত অকেজ হয়ে থাকে সেক্ষেত্রে লিখবেন, যদি আপনার পা অকেজ হয়ে থাকে সেক্ষেত্রে লিখবেন, অর্থাৎ যে কোনো রকম প্রতিবন্ধী হন আপনি সেটা লিখে দেবেন এখানে যদি প্রতিবন্ধী হন। তো 10 নম্বরে কী আছে, কোনো আয় না থাকলে কিভাবে ভরণ পোষণ খরচা চলে, অর্থাৎ মহিলা যদি কোনো রকম কাজ না করে সেক্ষেত্রে তার বর্তমান খরচ কিভাবে চলে। তো এখানে আপনারা লিখে দেবেন যে বাবার খরচায় চলছি বা বাবা চালায়, বা আপনার ছেলের খরচায় চলছেন, ছেলে আপনাকে চালায়, এভাবে লিখে দেবেন। তো 11 নম্বরে কী আছে, নিজের বাড়ি আছে কি না, ঠিক আছে। তো এখানে যদি নিজের বাড়ি থাকে সেক্ষেত্রে লিখে দেবেন যে নিজের বাড়ি আছে। তো যদি না থাকে তাহলে বাড়ি ভাড়া কে দেয়, যদি আপনার নিজের বাড়ি না থাকে সেক্ষেত্রে আপনার বাড়ি ভাড়াটা কে দেয় সেটা কিন্তু আপনাকে লিখতে হবে। যদি আপনার নিজের বাড়ি থাকে সেক্ষেত্রে লিখে দেবেন নিজের বাড়ি, আর যদি বাড়ি না থাকে, যদি আপনি ভাড়া বাড়িতে থাকেন সেক্ষেত্রে কিন্তু লিখতে হবে যে ভাড়া বাড়িতে আপনি কার টাকায় থাকছেন বা ভাড়া বাড়ি খরচা আপনার কে চালায় সেটা আপনি এখানে লিখে দেবেন। তো লিখে দেওয়ার পর আমরা নিচের দিকে আসবো। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন খ নম্বরে কি আছে, কোনো ইউনিয়ন রেট, অঞ্চল পঞ্চায়েতের ট্যাক্স বা মিউনিসিপ্যাল ট্যাক্স যদি থাকে তার পরিমাণ। যদি আপনি কোনো রকম পঞ্চায়েত ট্যাক্স বা মিউনিসিপ্যালিটি ট্যাক্স বা কোনো ইউনিয়ন ট্যাক্স দেন সেক্ষেত্রে কিন্তু এটা এখানে লিখতে হবে যে আপনি কোন ট্যাক্সটা দিচ্ছেন বা তার পরিমাণটা কত, অর্থাৎ কত টাকা ট্যাক্স দিচ্ছেন। এবং 12 নম্বরে কি আছে, পশ্চিমবঙ্গের বসবাসের কাল, অর্থাৎ পশ্চিমবঙ্গে আপনি কত বছর ধরে বসবাস করছেন সেটি এখানে লিখে দেবেন, বা তারিখ আপনি লিখে দিতে পারেন যে কত সাল থেকে আপনি পশ্চিমবঙ্গে বসবাস করছেন, তার কিন্তু একটা প্রমাণপত্র লাগবে, ঠিক আছে। তো 13 নম্বরে কি আছে, রেশন কার্ড বা ভোটার কার্ডের আইডি নাম্বার বা প্রতিলিপি, ঠিক আছে। তো এখানে রেশন কার্ড বা ভোটার কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা দিতে হবে, দেওয়ার পর কিন্তু রেশন কার্ড বা ভোটার কার্ডের জেরক্সও কিন্তু এখানে দিতে হবে। দিয়ে দেওয়ার পর 14 নম্বরে কি আছে, আবেদনকারী বা আবেদনকারিণী পরিবারের সদস্য সংখ্যার পূর্ণ বিবরণ। তো যে আবেদন করছে তার বাড়িতে সদস্য কতজন আছে সেটা কিন্তু লিখতে হবে এখানে। তারপর এখানে সদস্য নাম দিতে হবে, প্রথমে নাম, অর্থাৎ প্রথমে নাম দেবেন, যদি আপনার ছেলে থাকে সেক্ষেত্রে ছেলের নাম দেবেন, ছেলের বয়স কত সেটা দেবেন, দেওয়ার পরে পেশা বা মাসিক আয়, অর্থাৎ ছেলে কোন কাজটা করছে তার মাসিক আয় কত সেটা লিখবেন, লেখার পর ছেলের ঠিকানা লিখবেন, লেখার পর ছেলের সঙ্গে আপনার সম্পর্ক কী সেটা লিখবেন, লেখার পর যদি আপনার মেয়ে থাকে সেক্ষেত্রে মেয়ের নামটি লিখবেন, লেখার পর মেয়ের বয়স কত সেটা লিখবেন, লেখার পর মেয়ে কী কাজ করে বা মাসিক আয় কত সেটা লিখবেন, যদি না থাকে লেখার দরকার নেই, ঠিকানা কী আছে অর্থাৎ মেয়ে বর্তমান ঠিকানা কোনটা আছে সেটা লিখবেন, লেখার পর মেয়ের সঙ্গে আপনার সম্পর্ক কী সেটা লিখবেন। যদি আপনার ছেলে মেয়ে কোনোটাই না থাকে, যদি আপনি বাবার সাথে থাকেন সেক্ষেত্রে এখানে বাবার নামটা লিখে দেবেন, লিখে দেওয়ার পর বাবার বয়স কত আছে সেটা লিখবেন, লেখার পর বাবার পেশা এবং মাসিক আয় কত আছে সেটা লিখবেন, অর্থাৎ কাজ কী করে এবং তার থেকে কত টাকা মাসিক আয় হয় সেটা লিখবেন, লেখার পর ঠিকানা কী আছে সেই ঠিকানা লিখে দেবেন, লিখে দেওয়ার পর বাবার সাথে আপনার সম্পর্ক কী সেটাও কিন্তু এখানে লিখে দেবেন, ঠিক আছে। তো লিখে দেওয়ার পর আমরা নিচের দিকে আসবো আবার। 15 নম্বরে কী আছে, 15 নম্বর আছে ইতিপূর্বে এ ধরনের ভাতার জন্য আবেদন করা হয়েছে কি না, হলে কোথায় দাখিল করা হয়েছে এবং তার তারিখ কত। অর্থাৎ এই যে আপনি বিধবা ভাতার জন্য আবেদন করছেন, এই ভাতার আগে আপনি কোনো রকম কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কোনো রকম ভাতা পেয়েছেন কিনা বা তার জন্য আবেদন করেছেন কিনা, যদি আবেদন করে থাকেন সেটা লিখবেন, লেখার পর কত তারিখে আবেদন করেছেন অর্থাৎ কত তারিখে আপনি আবেদন করেছেন সেটা কিন্তু আপনাকে তারিখটা এখানে লিখতে হবে, ঠিক আছে। যদি ভাতা না থাকে বা কোনো প্রকল্পে আপনার নাম রেজিস্ট্রেশন না থাকে সেক্ষেত্রে লেখার দরকার নেই। তারপর 16 নম্বরে কী আছে, ভাতা মঞ্জুর হলে কোন ঠিকানাটা পেতে চান, অর্থাৎ এই যে ভাতা অর্থাৎ বিধবা ভাতার জন্য যে আপনি আবেদন করছেন, এই ভাতা যদি আপনার নামে মঞ্জুর হয় সেক্ষেত্রে কোন ঠিকানায় আপনি টাকাটা পেতে চান, সেক্ষেত্রে আপনার বাড়ির ফুল অ্যাড্রেস কিন্তু এখানে লিখে দেবেন, এটাই কিন্তু আসল, ঠিক আছে। বাড়ির ফুল অ্যাড্রেস, পোস্ট অফিসের নাম, পিনকোড, থানা দিয়ে সব কিছু লিখে দেবেন এখানে। লেখার পর এখানে দেখুন, আমি অঙ্গীকার করছি যে উপরোক্ত তথ্যাদি সত্য, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের আবেদনকারী বা আবেদনকারিনী সই বা টিপ সই, ঠিক আছে। যদি আপনারা সই করতে পারেন সেক্ষেত্রে সই করে দেবেন, যদি সই না করতে পারেন সেক্ষেত্রে বা হাতের বুড়ো আঙুলের ছাপ কিন্তু এখানে দিয়ে দেবেন, অর্থাৎ টিপ সই কিন্তু এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে তারিখ, অর্থাৎ কত তারিখে এই ফর্মটা আপনি জমা করবেন সেই তারিখটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। বসানোর পর তো এখানে তারিখ দেওয়ার পর এখানে দেখুন শনাক্তকারী নাম্বার, অর্থাৎ যেখানে আপনি ফর্ম জমা করবেন এখানে কিন্তু আপনাদের কিছু করার দরকার নেই, এখানে শুধুমাত্র যে আপনার ফর্মটি জমা নেবে তার স্বাক্ষর থাকবে, তার ঠিকানা থাকবে, তার পদ, অর্থাৎ যে আপনার ফর্মটি গ্রহণ করছে তার পদ কী আছে বা সে কোন পদে আছে,
তার শিলমোহর অর্থাৎ তার কিন্তু একটা স্ট্যাম্প এখানে বসিয়ে দেবে। বসানোর পর কিন্তু আপনার ফর্ম পুরোটা ফিল আপ শেষ, অর্থাৎ এই যে ফর্মটা বিধবা ভাতার ফর্ম, এই ফর্ম কিন্তু আপনার পুরোটা ফিল আপ হয়ে গেল। এই ডান পাশের যে জায়গাটা আছে অর্থাৎ এই জায়গাটা কিন্তু করার আপনার কিছুই নেই। এই জায়গাটা কিন্তু আপনার অফিস ইউজের জন্য, অর্থাৎ অফিসে যারা থাকবে তারা কিন্তু এই জায়গায় কাজ করবে, এখানে কিন্তু আপনি কিছুই করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন তদন্তকারী আধিকারিকের স্বাক্ষর ও তারিখ, তো এই জায়গাটুকু আপনারা খালি রাখবেন। তো এবার বলে রাখি যে এই যে ভাতা অর্থাৎ বিধবা ভাতা আবেদনের জন্য আপনার কোন কোন ডকুমেন্ট লাগবে। তো ডকুমেন্টের জন্য আপনাদের প্রথমে দিতে হবে, যদি আপনি কাস্ট সার্টিফিকেট দেন সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড ভোটার কার্ডের জেরক্স বা রেশন কার্ডের জেরক্স, যদি আপনার ইনকাম সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট, তারপরে আপনার বাড়ির পর্চা বা বাড়ির একটা প্রমাণপত্র, বর্তমান পেশা যেটা করছেন সেই পেশার প্রমাণপত্র, যদি শারীরিক অক্ষম থাকেন অর্থাৎ প্রতিবন্ধী থাকেন সেক্ষেত্রে প্রতিবন্ধী সার্টিফিকেট, আর জন্ম সার্টিফিকেট হিসেবে বা বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট বা বিদ্যালয়ের সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট, পঞ্চায়েত সভাপতির যে কোনো একটা সই করা কাগজ বা রেশন কার্ড বা ভোটার কার্ড বা চিকিৎসকের সার্টিফিকেট কিন্তু আপনার লাগবে। আর এই সব ডকুমেন্ট দিয়ে ফর্মটা ফিল আপ করে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে বা স্থানীয় বিডিও অফিসে কিন্তু জমা করবেন। তাহলে কিন্তু আপনারা 18 বছরের ঊর্ধ্বে যে মহিলা বিধবা আছে তারা কিন্তু প্রতি মাসে 1000 টাকা করে বিধবা ভাতা পাবে। তো এই ফর্ম দিয়ে কিন্তু আপনারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং অক্ষম ভাতা অর্থাৎ প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে পারবেন। তো আশা করছি সমস্ত বিস্তারিত বোঝাতে পেরেছি বিধবা ভাতার জন্য আপনারা কীভাবে আবেদন করবেন এবং তার জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।